হাই গাইজ, আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ওয়াকফ বোর্ড নিয়ে। চলুন ওয়াকফ বোর্ড সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা যাক। আজকের বিজেপির হট টপিক হলো ওয়াকফ সম্পত্তি। আমিও ভাবলাম এই বিষয় সম্বন্ধে মুসলমান নতুন জেনারেশন ও যারা ওয়াকফ বিল সম্বন্ধে জানতে চান তাদের সঙ্গে কিছু আলোচনা নিয়েই বসি। একটি কথা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখা উচিত। আরএসএস ও বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার জন্য ভারতবর্ষের মানুষের কিছু কারিজম্যাটিক স্বপ্ন দেখিয়েছিল। 2024-এ দাঁড়িয়ে সেই কারিজম্যাটিক স্বপ্ন সম্পূর্ণটাই বিফল। যে নীতিতে আরএসএস ও বিজেপি চলে তাকে বলা হয় ডিক্টেটরশিপ। এই ডিক্টেটরশিপ নীতিতে চলতে গেলে এর অপোনেন্ট একটি ধর্মীয় সংগঠন বা ধর্মীয় দল লাগে। তাই এরা বেছে নিয়েছে ইসলাম ধর্ম ও সেই ধর্মের অনুসারী মুসলমানদের। বিভিন্ন ধর্ম আছে ভারতবর্ষে, মুসলমান কেন? কারণ তার প্রধানত তিনটি কারণ থাকতে পারে। আমাদের মতে সেই তিনটি কারণ হলো, মুসলমান অল্প পয়সায় বিক্রি হয়ে যেতে পারে। নাম্বার 2, মুসলমানদের কোনো বড় রাজনৈতিক সংগঠন নেই। নাম্বার 3, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে সব থেকে পিছিয়ে দাঁড়িয়ে আছে মুসলমান। এই সমস্ত জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আসা যাক ওয়াকফ বোর্ড ও ওয়াকফ বিল নিয়ে। ওয়াকফ শব্দের উৎপত্তি আরবি শব্দের ওয়াকুফা থেকে, যার অর্থ আটকে রাখা বা বেঁধে রাখা। ইতিহাসে পাওয়া যায় খলিফা ওমর খয়বরের এক টুকরো জমি অধিগ্রহণ করেন এবং তিনি সেই জমি সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে এটি কিভাবে সর্বোত্তমভাবে ব্যবহার করা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সম্পত্তিকে ওয়াকফ করে দাও, মানে বেঁধে দাও। এটি মানুষের কল্যাণের জন্য উৎসর্গ করুন এবং এটি বিক্রি বা উপহার বা উত্তরাধিকারীর বিষয়বস্তুতে পরিণত করা যাবে না। এর থেকে উৎপাদিত পণ্য আত্মীয় স্বজন এবং দরিদ্রদের জন্য উৎসর্গ করুন আল্লাহর পথে। ওয়াকফ হলো জেনারেশন বাই জেনারেশন চ্যারিটি। ইসলামিক শাসনের শুরুতে, দ্য আর্লি ডেজ অফ ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম তৈরি করেন। তার অন্যতম কারণ হলো, ইসলামের শুরুতেই ইসলামিক স্টেটের কাছে অর্থ না থাকার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দানের হাত বাড়িয়ে দিতে বলেন এবং তিনি এই ওয়াকফ বোর্ড সংগঠন করেন বা এর পরম্পরা চালু করেন। ওয়াকফ সম্পত্তি দিয়েই ইমামদের ভাতা, চিকিৎসালয়, শিক্ষার ব্যবস্থা এগুলো খরচা করা হতো ওয়াকফ সম্পত্তি দিয়েই। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা লিখেছেন, দামাস্কাস ও সিরিয়াতে 1327-এ একটি ওয়াকফ হয়েছিল। দামাস্কাস বা সিরিয়ার হোটেল বা রেস্টুরেন্টে কর্মচারীদের কাজের মাধ্যমে চাইনিজ পার্সিলিন প্লেটগুলি ভেঙে গেলে তাদের কোনো শাস্তি বা কাজ থেকে যাতে বের করে না দেয়া হয়, সেই জন্য তাদের এই প্লেটের দামগুলো ওয়াকফ সম্পত্তি থেকেই দেয়া হতো। ওয়াকফ সম্বন্ধে জানতে গেলে আরো একটু জানা দরকার ওয়াকিফ, ওয়াকফ ও ওনারশিপ। যিনি ওয়াকফ করেন তাকে ওয়াকিফ বলা হয়। ওয়াকফ করা সম্পত্তির ওনারশিপ কার কাছে থাকবে তা নিয়ে কিছু জুরিস্টিক ডিসপুট হয়েছে। ইসলামিক ফিকাহ ও জুরিসপ্রুডেন্স আছে, তারা তার ডেভেলপ করে। যেমন হিন্দু লকে ডেভেলপ করে হিন্দু জুরিস্ট। ওয়াকিফের ওনারশিপ কখন শেষ হয় তা নিয়ে হানাফি স্কুল মতে ওয়াকিফের ওনারশিপ কখন শেষ হয়, ইমাম আবু হানিফা বলেছেন, কাজী যখন প্রোনাউন্স করে দেয় তখন ওনারশিপ শেষ হয় আর তারপর থেকেই শুরু হয় দ্য অনার অফ গড। তার এক ছাত্র ইমাম ইউসুফ বলেছেন, ওয়াকফ করার সাথে সাথেই ওনারশিপ শেষ হয়ে যায়। তার আরেক ছাত্র বিদ্যমান ইমাম মুহাম্মদ বলেছেন, ওয়াকিফের রাইট সঙ্গে সঙ্গে শেষ হয় না, যতক্ষণ পর্যন্ত তার জন্য একটি মোতাল্লি বা ম্যানেজার নির্ধারিত না হয়, তাকে পজিশন অফ অনার বা পজিশন অফ ডেলিভারি না করা হয়। একটু ভাবুন, একই স্কুলের মধ্যে ল পণ্ডিত বা মাস্টার্সদের মধ্যে পার্থক্য। ইমাম আবু হানিফার মত একটি এবং তার দুই ছাত্রের মত ভিন্ন ভিন্ন।
এটাই হলো জুরিসপ্রুডেন্স, এটাই হলো ল বা ফিকাহের সৌন্দর্য, দ্য বিউটি অফ ল, দ্য বিউটি অফ ফিকা। কেননা মত বদলাতে পারে, তাই ওয়াকফের সমস্ত কাজ ইসলামিক ডাইভার্সিটি অফ জুরিস্টিক ওপিনিয়নের উপরে বেস করে হওয়া উচিত। ভারতবর্ষে ওয়াকফ বোর্ড তৈরি হয় 1173-এর সুলতান মহিউদ্দিন শামগরের জামানায়। মুলতানের জামা মসজিদের জায়গা দেন সুলতান। তারপর থেকেই শুরু হয় ওয়াকফের পরম্পরা, যা ইংরেজ জামানায় এসে আবার বন্ধ করে দেয়া হয়। আজাদির পরে আইন তৈরি করে ওয়াকফ পরম্পরাকে আবার শুরু করা হয়। 1954-এর পরে তা আবার সংশোধন করা হয়। 1995-এ নরসিমা রাও এই আইনের মধ্যে পরিবর্তন আনেন। 1995-এ আবার নরসিমা রাও আইনের মধ্যে কিছু পরিবর্তন আনেন। 2013 সালে মনমোহন সিং এর সময় দৃষ্টান্তমূলক কিছু পরিবর্তন হয়, যার পরিণাম ওয়াকফ বোর্ডের কাছে আসে অপরিসীম ক্ষমতা, যা আজ বিজেপি ও আরএসএস এর চোখে শুল হয়ে দাঁড়িয়েছে। কারণ হিসাবে যা সামনে আসছে তা হলো, ভারতের মধ্যে সম্পত্তির হিসাবে প্রথম স্থান অধিকার করে আছে ভারতীয় রেল, দ্বিতীয় স্থান অধিকার করে আছে ভারতীয় সেনা, তৃতীয় স্থান অধিকার করে আছে ওয়াকফ বোর্ড। আর এই সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে বিজেপির জন্য খুবই কষ্টের। আরো একটা সূত্রে পাওয়া যায়, as of August 2024, ওয়াকফ বোর্ড in India control over 8.7 lakhs properties that span 9.4 lakhs acre with an estimated value of Rs 1.2 lakh crore. This makes Waqf boards one of India's largest urban landlords, second only to the army and railways. ভারতবর্ষে বিজেপি সরকারের নজরে লেগেছে মুসলমানদের এই সম্পদ, যা আত্মসাৎ করার পরিকল্পনা করে ফেলেছে। সূত্রটা একটু বোঝার চেষ্টা করবেন। প্রথমেই এসেছে এর নাম পরিবর্তন, আর এই নাম পরিবর্তনে বিজেপি সরকার কিন্তু এক নম্বরে। নামটা ভালো করে মনে রাখবেন, ইউনাইটেড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট, আর এর নাম হবে উম্মিদ। ওয়াকফ শুনতে একটু আরবি বা উর্দু শব্দের মতো লাগছিল তো, যা বিজেপি এবং হিন্দুত্ববাদী নেতাদের কানের মধ্যে বিষ ঢালার মতো লাগে, তাই এই নাম উম্মিদ রাখা হয়েছে। ভেবে দেখুন, নামেই করেছে ঘাপলাবাজি। ভাই আমি কার সাথে ইউনাইটেড হব? ঠিক বাবরি মসজিদের ন্যায় 20-25 বছর পর এক হিন্দু ব্যক্তি উঠে এসে বলবেন ইউনাইটেড এর মধ্যে তো আমি নেই। মুসলমানদের মধ্যে কিছু লিবারাল ব্যক্তি আছে, তারা আবার এদের সাথে গিয়ে দাঁড়িয়ে যাবে। বহু এখনো পাওয়া যায়, আমি তাদের নাম নিচ্ছি না, ভিডিওতে তারা কমপ্লেন করতে পারে। হয়তো সেই সময় পার্লামেন্টে মুসলমানদের হয়ে প্রতিবাদ করার মতো কেউ থাকবে না। যেমন এখন কিরণ রিজিজু বিল নিয়ে এসছেন। কিরণ রিজিজু এর কাছে আমার একটি প্রশ্ন, ভারতের কোনো ব্যক্তি অরুণাচলে জমি কিনতে পারে না। অরুণাচলে ঢুকতে গেলে তাদের পাস নিতে হয়। ভারতের রাজ্য হয়েও কেন ভারতীয়দের জন্য এই নিয়ম? তা সম্বন্ধে কিছু বলবেন? এখানে ভারতের অন্যান্য ব্যক্তিদের অধিকারকে খর্ব করা হচ্ছে নাকি? বিল নিয়ে আসার প্রতি মোদী সাহেবের তৎপরতা দেখে আমি অবাক। আদানিকে নিয়ে যখন হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে এসেছে, তখন মাননীয় মোদীজি আদানির বিল জেপিসিতে পাঠাননি। বিপক্ষরা প্রচুর আন্দোলন করেছে তা নিয়ে। কেন পাঠাননি তা জানি না, তা আজও অজানা। কিন্তু ওয়াকফ বিল জেপিসিতে পাঠিয়ে দেওয়া হলো খুবই তাড়াতাড়ি। এর সদস্যও ঘোষণা হয়ে গেছে। এই সমিতি আসছে 17তে এর রিপোর্ট দেবে। মাননীয় রিজিজু মিনিস্টার অফ মাইনরিটি অ্যাফেয়ার্স পার্লামেন্টে দাঁড়িয়ে 9 মার্চ 2005 রাজেন্দ্রের সাচ্চার কমিটির রিপোর্টের তথ্য দিয়ে ওয়াকফ বোর্ডকে অনুচিত প্রমাণ করতে চাইছেন। কিরণ রিজিজু সাচ্চার কমিটির যে তথ্য দিয়েছেন তা সঠিক। ওয়াকফ বোর্ডের কাছে 4.9 লাখ পঞ্জীকৃত সম্পত্তি আছে। এর থেকে যত ইনকাম হওয়ার কথা
তা হচ্ছে না। তাও সঠিক, ওয়াকফ বোর্ড থেকে ঘাপলাবাজির খবর আসতেই থাকে, কোনো প্রকার ভুল নেই। এর সমস্ত রকম সংস্কার খুবই প্রয়োজন। আমরা আপনার এই সংস্কারের সমর্থক, কিন্তু যে নিয়মে এটাকে করা হচ্ছে সেটা কি ঠিক? সরকারের প্রশ্ন অনুযায়ী ওয়াকফ বোর্ডের কাছে যা সম্পত্তি আছে তা থেকে ইনকাম এত কম কেন? সরকারের কাছে আমারও কিছু প্রশ্ন। ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপরে শুধুমাত্র গুন্ডা বাহিনী বা ক্রিমিনালদের দখলদারি আছে তা নয়, বিভিন্ন রাজনৈতিক দলেরও বহু দখলদারি আছে। কেন্দ্র থেকে নিয়ে রাজ্য সরকার ও ওয়াকফের জায়গায় নিয়ে নিজেদের দপ্তর বানিয়ে রেখেছে। ওয়াকফ বোর্ডের আদেশ ছাড়াই প্রাইভেট পার্টিদের কাছে লিজে দেওয়া আছে। ওয়াকফ ও ইসলামিক আইন অনুযায়ী আপনি যে সম্পত্তির মালিকানাধীন সত্ত্ব রাখেন না তা আপনি লিজ কেমন ভাবে দিলেন? সচ্চার কমিটির রিপোর্টে বলা হয়েছে যে বিভিন্ন রাজ্যের সরকার দ্বারা ও তাদের এজেন্সির দ্বারা ওয়াকফ সম্পত্তি দখল করা হয়েছে। দখলকারী ব্যক্তিরা খুবই সামান্য ভাড়া দেয়, যা আজকের বাজার দর হিসেবে খুবই সামান্য। মুসলমান সম্প্রদায়ের সুবিধার জন্য বা উন্নতির জন্য কল্যাণমূলক কাজ খোলা হয়েছিল, তা বন্ধ হওয়ার রাস্তায় এসে দাঁড়িয়েছে। 1976-এ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সমস্ত মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লেখেন যে সমস্ত রাজ্যে ওয়াকফের জায়গা খালি করা দেয়া হোক, কিন্তু তা কোনো মুখ্যমন্ত্রী করেননি। এএসআই বহু জায়গা মসজিদ, দরগা সংরক্ষণের নামে দখল করে বসে আছে। কিরেন রিজিজুর সরকার যে সমস্ত ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে, তিনি কি আজ তা ছেড়ে দেবেন? আজকের বাজার দরে তার ভাড়া দেবেন? এই ভদ্রলোক পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন ওয়াকফ বোর্ড কতকগুলো কেস লড়ছেন, কিন্তু কেন লড়ছেন সেটা বলছেন না। ইউপিএ সময়ের মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার KR আব্দুর রহমান একটি বিল পেশ করেছিলেন, অ্যাক্টিভেশন অফ ওয়াকফ প্রপার্টি। এই বিলটি পেশ হয়েছে কিন্তু পাস হয়নি। বিলটিতে বলা হয়েছে ওয়াকফ সম্পত্তিকে পাবলিক প্রপার্টি ঘোষণা করা হোক, যার সাহায্যে সম্পত্তিকে খালি করা সম্ভব। কিরেন রিজিজুর কাছে আমার একটি অনুরোধ, মুসলিম দরদি হিসেবে আপনি এই বিলটি আপনার গভর্নমেন্ট তরফ থেকে পাশ করিয়ে দেন, কিন্তু আপনি তা করবেন না। কারণ যদি করা হয় তাহলে সরকার যে সমস্ত ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে, প্রাইভেট কোম্পানিদেরকে দিয়ে রেখেছে, সেগুলো তো আজকে ছেড়ে দিতে হবে। আপনি পাশ করাতে চাইছেন ওয়াকফ বোর্ডে কিভাবে আমরা হিন্দু ভাইকে ঢুকিয়ে আপোষে ঝগড়া বাঁধানো যায়। আপনার এই প্ল্যান যদি ডেভেলপমেন্ট হয় তাহলে আমারও কিছু শর্ত আছে। প্রতিটি মন্দির বোর্ডে 2-4 জন মুসলমানকে ঢুকিয়ে দেওয়া হোক। রাম মন্দির ট্রাস্টে মাওলানাদেরকে জায়গা দেওয়া হোক। মুদ্রা কথা হলো, মুসলমানদের সাথে আপনি এটি করতে পারছেন তার একমাত্র কারণ মুসলমান বিভিন্নভাবে বিভাজিত হয়ে আছে এবং তাদের নিজস্ব কোনো রাজনৈতিক বড় দল নেই। মুসলিম ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আমার এই বক্তব্যগুলো বা আমার এই পয়েন্টগুলো আপনারা একটু চিন্তা করুন, বিভাজিত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন। আমরা বিভিন্নভাবে বিভাজিত হয়েছি, বিভিন্ন সরকারের বা রাজনৈতিক দলের পাশে দাঁড়িয়ে আমরা ভাইয়ে ভাইয়ে বিভাজিত হয়েছি। আমরা বিভাজিত হয়েছি মুসলিম হয়েও ইসলামের মধ্যে বিভিন্ন মসলা নিয়ে আমরা বিভাজিত হয়ে গেছি। আমাদের এই বিভাজিতর সুবিধা বা সুযোগ গভর্নমেন্ট আমাদের থেকে সম্পূর্ণভাবে তুলে নিচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই তাহলে আমাদের এই সম্পত্তি আমরা যে কোনো মূল্যেই ফিরে পাবো। দু কলমে পশ্চিমবাংলার ওয়াকফ সম্পত্তি নিয়ে কিছু পয়েন্ট আমি বলছি। যদি পশ্চিমবাংলার ওয়াকফ সম্পত্তির হিস্ট্রি আপনারা জানতে চান আমাদেরকে কমেন্টস করবেন, আমরা আপনাদের জানাবো। কিন্তু কিছু কথা আপনাদের জেনে রাখা উচিত। দীর্ঘ 34 বছর জমিয়ত ও ওয়াকফ বোর্ড সিপিআইএম সংগঠনের সাথে বা সিপিআইএম সরকারের সাথে লড়াই করে এসছে। টিএমসি সরকার আসার পরে ইমামদের কিছু পয়সা দিচ্ছেন, এই সামান্য পেয়েই ইসলামিক শিক্ষিতরা মুখ বন্ধ করে নিয়েছেন। তারা সরকার প্রশংসায় পঞ্চমুখ। তারা বহু সাধনার ফল হিসাবে পেয়েছেন সামান্য কিছু টাকা আর একটি ইমামদের সংগঠন। সামান্য কিছু পশ্চিমবাংলার ইনফরমেশন মাথায় রাখবেন। পশ্চিমবঙ্গে 29,910টি ওয়াকফ সম্পত্তি আছে, সরকারি ও বেসরকারি উভয়ই ক্ষেত্রে, যার মধ্যে
শুধুমাত্র 6,914টি সম্পত্তি পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ডের নথিভুক্ত। এর টাকা কি হয় কারো জানা থাকলে আমাদেরকে জানাবেন, কমেন্টে জানাবেন, আমরা আরো রিসার্চ করব এবং আমাদের ভিডিওকে শেয়ার করুন, নিজেরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন। জয় হিন্দ, আসসালামু আলাইকুম।